লেখিকা হৈমন্তী বণিকের গন্ধ। আজ আবার কি হলো রে তোর? গাল ফুলিয়ে বসে আছিস। মৃন্ময়ী আদুরে গলায় মেয়েকে শুধালেন। পাত্রপক্ষ সবেমাত্র কথাবার্তা পাকা করে গেছে। আসন্ন ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই হয়তো মেয়ের মন চিন্তিত। তাই মৃন্ময়ী আবার বললেন, এত ভাবিস না মেঘা, লোকগুলো কিন্তু ভালোই। তাছাড়া মেয়েদের তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে মৃন্ময়ীর বুক থেকে। মেঘা গম্ভীর গলায় বলে ওঠে, তুমি এখন যাও তো, একটু একা থাকতে চাই আমি, প্লিজ। বিরক্তি ঝরে পড়ল কথাগুলোয়। মৃন্ময়ী আস্তে আস্তে উঠে গেলেন। বছর 23-এর মেঘার মুখ থমথমে। মায়ের সাথে তার দূরত্বের শুরু যখন সে ক্লাস 7-এ পড়ে, তখনই জানতে পারে তার মায়ের মৃত্যুর পর বাবা মৃন্ময়ীকে বিয়ে করে এনেছেন। সেই থেকে মৃন্ময়ীর প্রতি একটা বিরূপ মনোভাব পুষতে থাকে সে। মৃত মায়ের ছবি আগলে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। বাবার প্রতি ভীষণ অভিমান হতো। কেন মায়ের মৃত্যুর পরপরই বাবা আবার বিয়ে করে নিলেন? মায়েরা তো এমন হয় না, অথচ বাবারা। জীবনের প্রতি মুহূর্তে এই অভিমান মাথা চাড়া দিয়ে ওঠে। মেঘা মনে মনে ভালোবাসে সৈকতকে, কিন্তু এ কথা সে কাকে বলবে? মা তো নেই যে নির্দ্বিধায় প্রাণ খুলে বলতে পারে। মৃন্ময়ীকে সে মায়ের স্থান দিতে পারেনি আজও, তাই তাকে বলার প্রশ্নই ওঠে না। ভারাক্রান্ত মন নিয়ে নীরবে ভাবতে থাকে আকাশ পাতাল। কি হলো, কিছু ভাবছো নাকি? অবিনাশের ডাকে মৃন্ময়ী উত্তর দেন না। চুপচাপ জানালার ভেতর দিয়ে বাইরের অন্ধকারে কি যেন খুঁজে বেড়ায় তার চোখ। অবিনাশ বুঝতে পারেন মৃন্ময়ী কোনো কিছু নিয়ে খুব চিন্তিত হলেই এমন নির্বাক হয়ে যায়। তাই আবার প্রশ্ন করলেন, কি হলো, কিছু বলবে তো? এবার ধীর গলায় বলে উঠলেন মৃন্ময়ী, আমার মনে হয় মেঘার এ বিয়েতে খুব একটা মত নেই, বুঝলে? মানে? মেঘা কিছু বলেছে নাকি? অবাক কণ্ঠে জানতে চাইলেন অবিনাশ। মৃন্ময়ী তেমনি আনমনা হয়ে উত্তর দিলেন, না। তাহলে হঠাৎ এমন মনে হলো তোমার? আর উত্তর দিলেন না মৃন্ময়ী। হয়তোবা সেটা বলা সবার কাছে হাস্যকর হয়ে উঠবে। গর্ভে যেহেতু ধরেননি, সেহেতু তিনি যে উপলব্ধি করতে পারেন মেঘার মনে কিছু একটা চলছে, সেটা হয়তো হাসির খোরাক হয়ে উঠবে। সে ছোটবেলায় এমন বহুবার হয়েছে, যখন স্কুলে বা খেলতে গিয়ে কোনো কারণে মেঘা ব্যথা পেয়েছে আর ঘরে বসেও মৃন্ময়ী ঠিক অমঙ্গল আঁচ করে নিয়েছেন। উচাটন হয়ে উঠলে মেঘার পিসি অর্থাৎ মৃন্ময়ী ননদ রিনা খিলখিল করে হেসে বলে উঠত, বাবা, তুমি দেখে আসল মা হয়ে উঠছো গো বৌদি। কথাগুলো ঠেস থাকতো সর্বদা। বাড়িতে শাশুড়ি বা ননদ প্রতি মুহূর্তে মনে করিয়ে দিতে ভুলতো না সে মেঘার সৎমা। আজও বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। রায়বাড়ির একমাত্র কন্যার বিয়ে বলে কথা, তাও মা মরা মেয়ে। কথায় কথায় এই কথাটা জাহির না করতে পারলে আত্মীয়দের আত্মীয়তা তো বজায় থাকে না। মৃন্ময়ী ভেবে পান না এভাবে প্রতি মুহূর্তে মাহারা বলে বলে তারা কি প্রমাণ করতে চায়। অবিনাশের ডাকে ঘোর কেটে যায় মৃন্ময়ীর। ফিরে তাকালেন অবিনাশের দিকে। তুমি একবার কথা বলে দেখো না। অবিনাশ চোখের চশমাটা খুলে টেবিলে রাখলেন। আমি কখনো তো সেভাবে মন খুলে কথা বলতে পারি না, বলিও নি কখনো। আমতা আমতা করতে লাগলেন অবিনাশ। মৃন্ময়ী স্মিত হেসে বললেন, জানি, কিন্তু এখন মেয়ে বড় হয়েছে, তার মত অমত তো জানতে হবে। তা তো বুঝলাম, কিন্তু কথাবার্তা পাকা হয়ে গেছে, এখন অমত করলে কি হবে ভেবেছ? আমি তো আগেই বলেছিলাম আমার কথা শুনলে কোথায়। আর এখনো তো তেমন দেরি হয়নি, এমন কত বিয়ে হবে হবে করেও হয় না। তুমি এক্ষুনি ওর সাথে কথা বলো। বলে আপন মনেই বলতে লাগলেন, আমি তো চাই ও আমাকে সব খুলে বলুক, কিন্তু সে তো আজ অবধি মা বলেই ডাকলো না। কথাগুলো খুব আস্তে বলা হলেও অবিনাশের বুঝতে ভুল হলো না। সত্যি মনে প্রাণে মেঘার মা হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছে মৃন্ময়ী। এমনকি নিজের সন্তান হয়নি বলে কোনো আক্ষেপ করেনি কখনো। কেবল এই একটা আক্ষেপ তার সারা জীবনের। অনেক বোঝানোর পরেও মেঘা মা হিসাবে আজও মানতে পারেনি মৃন্ময়ীকে। এই দুঃখ খুব ভালো করে বুঝতে পারেন অবিনাশ। ধীর পায়ে মেয়ের ঘরের দিকে এগিয়ে গেলেন তিনি। মৃন্ময়ী তখনও অন্ধকার হাতড়ে বেড়াচ্ছেন। মেঘা অন্যমনস্ক হয়ে সোফায় গা এলিয়ে বসেছিল।
বাবাকে ঘরে ঢুকতে দেখে একটু অবাক হলেন। মৃন্ময়ীর মতোই বাবার সাথে দূরত্ব রেখেই চলেছে সে এতদিন, তাই বাবার এ সময় হঠাৎ তার কাছে আসাটা আশ্চর্যজনকই বটে। কি রে, শরীর ভালো লাগছে না? এভাবে একা বসে আছিস, কি হয়েছে? পরম স্নেহে জিজ্ঞেস করেন অবিনাশ। মেঘার নির্লিপ্ত উত্তর, কিছু না বাবা। তোর সাথে একটু কথা ছিল মা। বলো। আবারও নির্লিপ্ত ভাব মেঘার। একটু আমতা আমতা করেন অবিনাশ। মেঘার এই নির্লিপ্ততার ভাব তাকে আড়ষ্ট করে তুলল। তবুও বাবা হিসেবে তার কর্তব্য তো পালন করতেই হবে, তাই মেঘার মাথায় একটা হাত রেখে বললেন, এ বিয়েতে তোর মত আছে তো? মাথা থেকে হাতটা আলগোছে সরিয়ে দিয়ে মেঘা কঠিন স্বরে বলে উঠল, এখন এই প্রশ্নের কি বিশেষ কোনো মানে আছে বাবা? এমন কেন ভাবছিস? তোর অমতে? কথাটা শেষ করতে দেয় না মেঘা। আমার মতামতের কিছু নেই, যা হচ্ছে হবে। এত ঘটা করে মতামত জানতে চাওয়ার কিছু নেই। আমি জানি আরও আগে জিজ্ঞাসা করা উচিত ছিল আমার। তোর মা বলেও ছিল, আমিও বিভিন্ন ব্যস্ততায় আর বলতে পারিনি। মায়ের উল্লেখ করতেই একটা বহুদিনের চেপে রাখা আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠল মেঘার চোখে। মা? কে মা? যার কথা বলছো শুনেছি সে আমার আয়া ছিল। আমার তো মা নেই। যদি থাকতো তাহলে আজকে আমার এ দশা হতো না। তীব্র অভিমানে কণ্ঠস্বর বিকৃত হলো মেঘার। অবিনাশ মেয়ের মনের কথা জানতে এসেছিলেন, কিন্তু মেয়ের মুখের কথাগুলো শুনে তার মন তিক্ত হয়ে উঠল। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে ভাবলেও কিছুই ঠিক হয়নি। তবে একটা অভ্যেস গড়ে উঠেছিল তাদের মধ্যে, অবিনাশের নিশ্চিন্ত হয়ে থাকার অভ্যেস, মেঘার নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়ার অভ্যেস, আর মৃন্ময়ীর সমস্ত দুঃখ সয়ে যাওয়ার অভ্যেস। আজ বহুকাল বাদে সজোরে ধমক লাগালেন অবিনাশ। চুপ কর, এখন বড় হয়েছিস, এসব কথা তোর মুখে মানায় না মেঘা। মৃন্ময়ী কিনা করেছে আমাদের জন্য, আর তুই? ছি ছি, এ ধরনের কথা মুখে আনতে পারলি তুই? মেঘার চোখে জল আসে। বাবা কখনোই তাকে বোঝেনি, তার কষ্টটা কোথায় তা জানতে চায়নি। আজও বাবা সেই একই আছে। অবিনাশ ঘর থেকে বেরিয়ে গেলেন হনহন করে। মৃন্ময় বহুবার জানতে চাইলেও মেয়ের সাথে কি কথা হলো তা বলতে পারেননি অবিনাশ। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না। মেঘার মনের অভিমান কি তীব্র ঘৃণার রূপ নিয়েছে এতদিনে? তার সেই কথাগুলো তার কানে বাজতে থাকে। আসন্ন বিদায়ের সুর রায়বাড়ির তিনটি মানুষের বুকের ভার দ্বিগুণ করে তুলেছিল। গতকাল রাত থেকে অবিরাম কেঁদে চলেছে মেঘা। সৈকতকে ভালোবাসলেও মেঘা সে কথা তাকে বলেনি কখনো, বরং তাকে ফিরিয়ে দিয়েছিল সে। কিন্তু হয়তো সৈকত মেঘার নীরব চোখের ভাষা ঠিক বুঝতে পেরেছিল, আর তাই সে চেয়েছিল মেঘার বাবার সাথে দেখা করতে। মেঘা রাজি হয়নি। সৈকতের শেষ কথাগুলো কানে প্রতিধ্বনিত হতে থাকে, আমি জানি না আমাকে এত বড় শাস্তি দিয়ে তুমি কখনো সুখী হতে পারবে কিনা, তবে আমি চাইবো তুমি সুখী হও। বাবার প্রতি অভিমানে সে একবারের জন্য সৈকতের কথা বাবাকে জানায়নি। নিজেকে শাস্তি দিয়ে যেন বাবার উপর প্রতিশোধ নিতে চাইছিল মেঘা। আগামীকাল তার বিয়ে। সারা বাড়ি ফুলে সাজানো হয়েছে। আত্মীয়দের আনাগোনায় বাড়ি গমগম করছে। সবাই সাজগোজের প্রস্তুতি নিতে ব্যস্ত। মৃন্ময়ীও ভীষণ ব্যস্ত। কিন্তু শত কাজের ফাঁকেও মেয়ের মুখের দিকে তাকালেই তার বুকটা কেমন করে ওঠে। কিছু একটা হতে চলেছে যা হওয়ার নয়। মায়ের মন ব্যাকুল হয়, কিন্তু সে কথা একমাত্র অবিনাশ ছাড়া কেউ বুঝবে না। মৃন্ময়ী আবারও অবিনাশের কাছে গিয়ে মেয়ের সাথে কথা বললে অবিনাশ রেগে বললেন, তুমি কি পাগল হয়েছ? রাত পোহালেই বিয়ে, সমস্ত আয়োজন হয়ে গেছে। মেঘার সাথে একা আমি না, রিনাও কথা বলেছে, তার তো অমত নেই। তুমি কেন এসব উল্টোপাল্টা ভাবছো বলো তো? শঙ্কিত স্বরে বলে ওঠেন মৃন্ময়ী, জানি না আমার মন কেন অন্য কথা বলে, যেন কিছু একটা হচ্ছে যা ঠিক না। মেঘার চোখ দুটিতে তো কোনো আনন্দ দেখতে পাই না আমি। তোমার মনের ভ্রম। আর বিয়ে হবে, পরের ঘরে যাবে, একটু মন খারাপ তো হবে বই কি। সেরকম মন খারাপ নয়। তোমাকে আমি কিভাবে বোঝাই বলো তো? মৃন্ময়ীর কথাগুলো উদ্বেগ বুঝতে পেরেই অবিনাশ আশ্বস্ত করে বললেন, এত ভেবো না মৃন্ময়ী, সব ভালো হবে। দেখো মেঘা সুখী হবে, কত ভালো ঘরে বিয়ে হচ্ছে তার। আবেগ আপ্লুত হলেন অবিনাশ। কিন্তু কিন্তু আমার মন কেমন করছে কেন?
উদ্বিগ্ন কণ্ঠে বলেন মৃন্ময়ী। মায়ের মন তো তাই। স্ত্রীর একটা হাত ধরে বললেন অবিনাশ। মৃন্ময়ী স্বামীর দিকে তাকায়, আশ্বস্ত হতে চায় কিন্তু পারে না। মনের গভীরে কি যেন খচখচ করতেই থাকে। মা হয়ে মেয়ের মনের কথা খুঁজে বের করা কি সত্যি দুঃসাধ্য? সেদিন রাতে অধিবাসের পর মেঘার পাশে বসলেন মৃন্ময়ী। মেঘার হাতে জলজল করছে শাখা নোয়া। সোনার গয়নায় সজ্জিত নববধূর চেহারায় যে উজ্জ্বলতা থাকে তেমন তো নেই মেঘার। মৃন্ময়ীকে পাশে বসতে দেখে বেশ বিরক্তি বোধ করে সে, মুখ ফিরিয়ে রাখে অন্যদিকে। মৃন্ময়ী মেয়ের মুখটা তুলে ধরে বলে উঠলেন, তুই কখনো আমাকে মা ভাবতে পারিসনি, আমি জানি। হয়তো সে যোগ্যতা আমার নেই, তাই সে কথা আর ভাবি না আমি। মেঘা মৃন্ময়ীর হাত সরিয়ে দেয় চরম অবহেলায়, আবার ঘুরে বসে অন্যদিকে। আহত হলেও আজকে নিরস্ত হবেন না মৃন্ময়ী। তাই অন্য দিনের মতো উঠে গেলেন না, বললেন, কেউ বুঝুক না বুঝুক আমি ঠিক জানি এ বিয়েতে তোর মত নেই। চমকে উঠলেও ধরা দেয় না মেঘা, চুপ করে থাকে। মৃন্ময়ী বলে চলেছেন, মা নয় কিন্তু বন্ধু ভেবে তো বলতে পারিস। এভাবে চুপ থেকে নিজের জীবন নষ্ট করে কি খুব খুশি হবি? মেঘা শ্লেষাত্মক গলায় উত্তর দেয়, আমি খুশি হতে চাই না, আমি সারা জীবন শাস্তি ভোগ করতে চাই। শাস্তি ভোগ? নাকি আমাদের শাস্তি দিতে চাইছিস? হ্যাঁ তাই চাই। আমার সাথে তোমরাও ভোগ করো। আমার অপরাধ তো আমি জানি, কিন্তু তোর বাবার দোষটা কি? সেসব কথা এখন বলতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তুমি এখন যাও তো, অযথা বকবক করে। আগ্রহ নেই বললে তো হবে না, আজকে তোকে বলতেই হবে। বল, মনে চেপে রাখিস না মেঘা। কথাগুলো কি ছিল জানে না মেঘা, কিন্তু এই প্রথম মৃন্ময়ীর সামনেই চোখ ছলছল করে এলো তার, কিন্তু মুখ খুলল না তবুও। মৃন্ময়ী আবার মেঘাকে আদর করতে এগিয়ে এলেন। বলে ফেল মেঘা, এখনো কিছু হয়নি। এরপর সারা জীবন অনুতাপ করেও মুক্তি নেই, বল মা। মেঘা তবুও মুখ খোলে না। হয়তো মৃন্ময়ীর স্থানে যদি বাবা কিংবা পিসি হতো এই মুহূর্তে সে সব খুলে বলতো, কিন্তু এই মহিলাকে আজীবন চরম ঘৃণা ভরে দেখে এসেছে। এই মহিলার সামনে নিজের মনের গোপন কথা প্রকাশ সে ভীষণ লজ্জার। মৃন্ময়ীর কাছে সে হেরে যাবে তাহলে? না, সে কিছুতেই হবে না। দীর্ঘ নিরাকার পরে মৃন্ময়ী ধীরে ধীরে বলে উঠলেন, তুই কিছু বলবি না? এই তো, তবে তাই হোক, তোকে কিছু বলতে হবে না। এরপর কিছুক্ষণ নীরব থাকেন মৃন্ময়ী এবং আবার বলতে শুরু করেন, তবে আমার কিছু কথা তোকে শুনতে হবে আজ। বাট আই অ্যাম নট ইন্টারেস্টেড, প্লিজ তুমি যাও এখান থেকে। ঠোঁট উল্টে বলে মেঘা, না আজকে যাব না। সব বলার পর যাব। আর আমাকে থামানোর মিথ্যে চেষ্টা করিস নে। চিরকাল সবার মন জুগিয়ে চলা মৃন্ময়ী দৃপ্ত দৃঢ় কণ্ঠস্বর শুনে অবাক না হয়ে পারে না মেঘা। সাহস হয় না আর কিছু বলার। এ যেন সেই পরিচিতা নিরীহ প্রকৃতির মহিলা নয়। সন্দিগ্ধ চোখে মেঘা তাকায় মৃন্ময়ীর দিকে। মৃন্ময়ী বলতে শুরু করলেন, আমি এ বাড়িতে যখন প্রথম আসি তখন তুই 4 বছরের। আয়া হিসেবেই এ বাড়িতে প্রথম এসেছিলাম। তোর মায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর তুই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলি। কেবল এক বায়না, মা এনে দাও। তোর ঠাম্মা পিসি বাবা তোকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তখনই আমাকে আয়া হিসেবে রাখা হয়। ঈশ্বরের আশীর্বাদে হয়তো 2 মাস ধরে যা হলো না, আমি আসার পর থেকেই অসাধ্য সাধন করতে পারলাম। তুই আমার কোলে উঠেছিলি দেখা মাত্রই। কেন সে কথা আজও জানি না আমি। দীর্ঘ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছিল মেঘাকেও। এরপর থেকে সকালে ঘুম থেকে তোলার পর রাতে ঘুমানো অবধি আমি ছিলাম তোর ছায়ার মতো। একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে সারা রাত কেঁদে বাড়ি মাথায় করেছিলি তুই মেঘা। পরদিন সকালে আমি আসা মাত্রই ঝাঁপিয়ে পড়েছিলি আমার বুকের উপর। কি বলেছিলি জানিস? মেঘা নির্বাক হতভম্ব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মৃন্ময়ীর দিকে। জল ভরা চোখে বলেন মৃন্ময়ী, সেদিন তুই বলেছিলি তুমি আমার মাম্মাম। আমি জানি তো তোমার গায়ে মাম্মামের গন্ধ। তুমি আর কখনো আমাকে একা রেখে যাবে না বলে আমার বুকে লেপ্টে গিয়েছিলি রে। বলতে বলতে অঝরে কাঁদতে থাকেন মৃন্ময়ী। বহু বছরের ব্যথা ভার অশ্রুজল হয়ে গড়িয়ে পড়ছিল। তোর বাবা আর ভাবেননি, তোর কথা ভেবেই আমাকে নিঃসংকোচে যথাযোগ্য মর্যাদায় এ বাড়িতে নিয়ে এসেছিলেন শুধু তোর জন্য। নয়তো আমার মতো নগণ্য একটি মানুষ তার পায়ের যোগ্য নই। চাইলে তো পারতেন সুন্দরী শিক্ষিতা কাউকে বিয়ে করতে, কিন্তু তিনি তোর খুশির জন্যই। কান্নায় গলার স্বর বিকৃত হলো মৃন্ময়ীর। মৃন্ময়ীর এ বাড়িতে আগমনের ইতিহাস কিছুই মনে নেই মেঘার, অথচ এর একটি কথাও হয়তো মিথ্যে নয়, কারণ সে সত্যের ছোঁয়ায় তার চোখেও তো জল।
মেঘা নিস্তব্ধ। মৃন্ময়ী আজ থামবেন না বুঝি, বলেই চলেছেন অনবরত। অথচ সেই বাবার উপর এত অভিমান তোর, আমাকে এত ঘৃণা। যেদিন জানতে পারলি আমি তোকে পেটে ধরিনি, সেদিন থেকেই আমার সমস্ত ভালোবাসা মমতা মিথ্যে হয়ে গেল। বল না মেঘা, এত সহজে পর করে দেওয়া যায়? আবছায়ার মতো এই মুহূর্তে মনে পড়ছে তার ছোটবেলায় মৃন্ময়ীর বুকে জড়িয়ে ঘুমোনোর কথা, নাক টেনে তার গন্ধ শ্বাস প্রশ্বাসে ভরে নেওয়ার কথা, কোলে করে ভাত খাওয়ানোর কথা, রোজ নিয়ম করে পুতুল খেলার সঙ্গী হওয়ার কথা। সন্ধে হলেই মৃন্ময়ীর কাছেই চলতো পড়াশোনা। মৃন্ময়ী ভালো ছাত্রী ছিলেন, পরিস্থিতির কারণে কলেজে পড়তে পারেননি। একে একে বায়োস্কোপের মতো দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল আজ। অথচ এই কথাগুলো কি সে সত্যি ভুলে গিয়েছিল, নাকি মনে করতে চায়নি কোনো দিন? কেবল সৎমা হলেই স্বার্থপর হয়, এই ভেবেই সব কিছু জোর করে মন থেকে মুছে দিতে চেয়েছিল মেঘা। যেদিন পিসির মুখে জানতে পেরেছিল মৃন্ময়ী তার আসল মা নয়, সেদিন থেকে কি সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল? এও কি সম্ভব? অথচ মেঘা জোর করে মৃন্ময়ীর সমস্ত স্নেহ ও ভালোবাসাকে মিথ্যে ভেবে নিয়ে এতগুলো বছর কষ্ট পেয়েছে আর কষ্ট দিয়েছেও। সেই দুজনকে যাদের জীবনের একমাত্র অবলম্বন শুধু সে। অনুশোচনায় মেঘার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছিল আজ। মেঘা এখনো নিশ্চুপ, কেবল মৃন্ময়ী বলে যাচ্ছেন, পর করে দেওয়া সহজ হলেও পর হওয়াটা সহজ নয়। আমি তাই তো পর হতে পারলাম না, তাই তো কেউ না বুঝলেও আমি জানি তুই সুখী হতে পারবি না। এখনো সময় আছে রে মা, যা তোর মনে আছে খুলে বল আমাকে। মৃন্ময়ী পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বিছানার এক কোণে মাথা নিচু করে বসে থাকা অভিমানী মেয়ের মাথায়, গালে। বহু বছর পর হঠাৎই মেঘা আজ আবার জড়িয়ে ধরল মৃন্ময়ীকে। বুক ভরে নিল মায়ের গন্ধ। আবেগে ছোটবেলার মতোই আঁকড়ে ধরল মাকে। মৃন্ময়ীর আনন্দাশ্রু আজ আর বাধা মানছে না। আস্তে আস্তে মেয়ের কাছ থেকে জেনে নিলেন সৈকতের সম্পর্কে সব কিছু। মেঘা কেঁদেই চলেছে আর মৃন্ময়ী বুকে নিয়ে বসে আছেন তার অবুঝ মেয়েকে। ঠিক তখনই ঘরে ঢুকলেন অবিনাশ। এই অভাবনীয় দৃশ্য দেখে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন হঠাৎ। তিনি কিছু বলার আগে মৃন্ময়ী বলে উঠলেন, পাত্রপক্ষের কাছে খবর পাঠাও, এ বিয়ে হচ্ছে না। আকাশ থেকে পড়লেন অবিনাশ। পেছনে পেছনে কি একটা কাজে এ ঘরে ঢুকেছিল রিনাও। হতবাক হয়ে সে প্রথম বলে ওঠে, এসব কি বলছো বৌদি? ছেলে খেলা নাকি? আজকে বিয়ে, সমস্ত নিমন্ত্রণ হয়ে গেছে, আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, আর তুমি বলছো কি না? মেঘা আরও জোরে চেপে ধরল মৃন্ময়ীকে। মৃন্ময়ী দৃঢ় কণ্ঠে উত্তর দেন, হ্যাঁ আমি বলছি, কারণ সত্যি এটা তো ছেলে খেলা নয়, আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে, এ বিয়ে হবে না। অবিনাশ ধপ করে বসে পড়েন সামনের সোফাটায়, মাথায় হাত দিয়ে বলে উঠলেন, আমার মান সম্মান সমস্ত নিমন্ত্রিত মানুষের সামনে কি বলবো? মেঘা অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই মৃন্ময়ী তার চোখ মুছিয়ে দিয়ে বললেন, নিমন্ত্রিতদের কেন বলতে যাবে, পাত্রপক্ষকে জানিয়ে দিলেই হলো। অবিনাশ বা রিনা কেউই বুঝতে পারে না মৃন্ময়ীর কথাগুলো, অবাক চোখে তাকিয়ে থাকে কেবল। মৃন্ময়ী এবার অবিনাশের উদ্দেশ্যে বলে উঠলেন, পাত্র বদল হয়েছে, বিয়ের দিন তো বদলায়নি। আজকে বিয়ে হচ্ছে, তবে মেঘার যাকে পছন্দ তার সাথে। অবিনাশ হতবাক। রিনা জানতে চায়, এসব কি বলছো বৌদি? মেঘা, আমাকে বললি না কেন? তাহলে তো এভাবে সবাইকে অপদস্থ হতে হতো না। মৃন্ময়ী ঢাল হয়ে দাঁড়ায় সামনে। কিসের অপদস্থ? আর হলেই বা কি? নিজেদের সম্মানের কথা ভেবে কি মেয়েকে সারা জীবনের জন্য চোখের জলে ভাসতে দেব? তা হবে না ঠাকুরঝি। বলি অবিনাশের দিকে তাকায়, মেয়ের জন্য তো কিছু না ভেবেই আমাকে ঘরের বউ করে এনেছিলে, সেই জন্যেও তো কম অপদস্থ হওনি তুমি। তাহলে সেই মেয়ের জন্য আজ কেন ভাবছো এত? অবিনাশ মুগ্ধ চোখে তাকায় মৃন্ময়ীর দিকে। আজীবন মেঘার জন্য সে সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে এসেছে, কখনো মুখের উপর কথা বলেনি। অথচ আজকের মৃন্ময়ী যেন অবিনাশের অপরিচিত। এ যেন জয়ের পরে যে আত্মবিশ্বাস নিয়ে মানুষ আবার লড়াই করতে এগিয়ে যায়, ঠিক তেমন
অবিনাশ বুঝতে পারেন এই জয় কিসের, তাই আনন্দে আজ তার চোখও ছলছল করে আসে। রিনা মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে যায়, হয়তোবা কথাটা অন্যদের কানে পৌঁছে দেওয়ার তাগিদেই। মেঘা তখনও মৃন্ময়ীর বুকে মুখ চেপে অঝরে কেঁদে চলেছে। মৃন্ময়ী জন্ম দেননি তাকে, কিন্তু তার অনুতপ্ত হৃদয়ের যন্ত্রণা স্পষ্ট অনুভব করতে পারেন। অবিনাশ উঠে দাঁড়ালেন। পাত্রের বাড়িতে খবরটা পৌঁছে দিতে হবে এখনই। বেরিয়ে যাবার আগে একবার এদিকে এগিয়ে এলেন। মায়ের বুকে লেপ্টে থাকা সে ছোট্ট মেঘার মুখখানা ভেসে উঠল আজকে আবার। মেয়ের মাথায় হাতটা বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না, দেরি হয়েছে, তবে খুব দেরি তো হয়নি, আমি সামলে নেব। আর হ্যাঁ, ছেলেটার কি নাম, কোথায় থাকে, আমাকে বলবি নাকি ওর কাছে বলবি? মেঘা মায়ের গন্ধটা বুক ভরে টেনে নিয়ে অস্ফুট শব্দে বলে উঠল, মাম্মাম সব জানে। আনন্দাশ্রু গড়িয়ে পড়ে বাবা মা দুজনের চোখ বেয়ে। দীর্ঘ জীবন যুদ্ধে অবশেষে মায়ের মমতা জয়ী হলো। অবিনাশ চলে যাওয়ার পর মৃন্ময়ী মেঘাকে বললেন, এবার ছাড়, তোর বাবাকে গিয়ে বলি। সৈকতের বাড়িতেও তো যেতে হবে, কথা বলতে হবে, তাছাড়া কত কাজ বাড়িতে। জানো, বাকি কোনো কিছু তো মনে নেই আমার, তবে মাম্মাম, তোমার গায়ের গন্ধটা ভুলিনি আজও। বলেই আবার মাকে দুহাতে জড়িয়ে ধরে প্রাণ ভরে মায়ের গন্ধ নেয়। অনেকদিন বাদে ফিরে আসা পথ ভোলা মেয়েটি। কে বলে মা হতে গেলে শুধুমাত্র জন্ম দিতে হয়? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।